Good afternoon, students. আমি সিবি ম্যাম। আমার সাথে লাস্ট ক্লাসে মানে আমরা যেটা ফার্স্ট ক্লাস আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, সেখানে আমার সাথে তোমাদের একটা স্মল ইন্ট্রোডাকশন হয়েই গেছে। তো আজকে আমি আর কিছু ইন্ট্রোডাক্টরি আর কিছু কথা না বাড়িয়ে আমি সোজাসুজি আমার টপিকে ঢুকে যাচ্ছি। আমার ফার্স্ট 1T পেপারে তোমাদের GEOA COR 01T পেপারে টপিক 7টা আমার পড়ানোর কথা। তো সেটা দিয়ে স্টার্ট করছি, এওলিয়ান প্রসেসেস। এটা একটা বিশাল বড় টপিক, এটা আমি পার্ট বাই পার্ট পড়াবো। আজকে আমরা এওলিয়ান প্রসেস স্টার্ট করব। এওলিয়ান প্রসেস আজকে শেষ হবে না, নেক্সট ক্লাসে আমি শেষ করব এটাকে। তো আজকে আমরা পড়বো এওলিয়ান প্রসেসেস। এওলিয়ান প্রসেসকে আমরা আরেকটা টার্ম দিয়েও ডিনোট করি, ওয়ার্কস অফ উইন্ড। এওলিয়ান বা ওয়ার্কস অফ উইন্ড একই জিনিস, বায়ুর কার্য, বাংলায় বললে বায়ুর কার্য, এওলিয়ান প্রসেসেস অর ওয়ার্কস of wind. What is aeolian process? Aeolian processes pertain to wind activity in the study of geology and weather, and specifically to the wind's ability to shape the surface of the earth or other planets. Other planets এর কথা বাদ দাও, earth এর কথা আমি যদি ভাবি, উইন্ড অ্যাক্টিভিটি, যে কোনো টাইপের উইন্ড অ্যাক্টিভিটিটাই হলো, যে কোনো টাইপের মানে কি বললাম, ইরোশন হতে পারে, ট্রান্সপোর্টেশন হতে পারে, বা হতে পারে ডিপোজিশন। তিন রকমের অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু এওলিয়ান প্রসেস হয়, বাট সেটা হতে হবে উইন্ড দিয়ে অ্যাক্টিভিটি। উইন্ড যদি রোড করে, উইন্ড যদি ট্রান্সপোর্ট করে, আর উইন্ড যদি ডিপোজিট করে, তাহলে এই তিনটের কম্বাইন্ড প্রসেস হলো এওলিয়ান প্রসেসেস। The term Aeolian is derived from the name of the Greek god Aeolus, the keeper of the winds. গ্রিক গড এওলাস, এই নাম থেকে, গ্রিক গড এওলাস বলে একজন গ্রিক গড ছিলেন, তার নাম থেকে এওলিয়ান টার্মটা ডিরাইভড হয়েছে, উৎপত্তি ঘটেছে এওলিয়ান টার্মটা। তো এওলিয়ান টার্ম কথাটার মানে হলো অ্যাকচুয়ালি এওলিয়ান বা এওলাস। এওলাস গ্রিক গড যিনি ছিলেন, তিনি ছিলেন উইন্ডস এর কিপার, মানে বায়ু বা উইন্ড যে মানে রক্ষা করতেন, যেরকম আমাদের এক একজন গড এক একজনের সিম্বলাইজ করেন, তো সেরকম এওলাস উইন্ডকে সিম্বলাইজ করতেন। তো সেখান থেকে এওলাস থেকে এওলিয়ান এই টার্মটা এসেছে। Winds may erode, transport and deposit materials and are effective agents in regions with sparse vegetation, a lack of soil moisture and a large supply of unconsolidated sediments. হ্যাঁ, এটা মাথায় রাখবে, উইন্ড ইরোশন, উইন্ড তো প্রত্যেকটা জায়গাতেই রয়েছে কম বেশি এবং ফ্লো করে কম বেশি, ভালোই। কিন্তু উইন্ড দ্বারা ইরোশন, উইন্ড কখন ইরোশন করবে, কখন ট্রান্সপোর্টেশন করবে বা ডিপোজিশন করবে, সেটা কিন্তু ফুললি ডিপেন্ড করে সেখানকার ভেজিটেশন কভারের ওপর। ভেজিটেশন কভার যদি ভীষণ পুয়ার হয় বা যদি একদমই না থাকে, স্পার্স ভেজিটেশন মানে খুব ছড়িয়ে ছিটিয়ে অনেক দূর দূর হয়তো একটা করে গাছ, তাহলে কিন্তু তাকে ভেজিটেশন কভার বলা হবে না। ভেজিটেশন কভার যদি না থাকে, তার বদলে যদি স্পার্স ভেজিটেশন থাকে, মানে ছড়ানো ছিটানো যদি গাছপালা হয়, খুব কম যদি ভেজিটেশন থাকে, তাহলে কিন্তু সয়েলটা আনপ্রোটেক্টেড হয়ে পড়ে। তখন খুব সহজেই উইন্ড ফ্লো করলে তার সাথে যদি লুজ আনকনসোলিডেটেড সেডিমেন্টস হয়, আনকনসোলিডেটেড মানে লুজ সয়েল, ওপরের পার্টটায় যদি যেমন আমি একটা এক্সাম্পল দিই, বালি টাইপের মাটি, বালি যদি তুমি দেখো, দেখবে খুব ইজিলি লুজ হয় এবং ওটা ফু দিলেই দেখবে ওটা যদি শুকনো থাকে, যদি ওর মধ্যে ওয়াটার কম থাকে, তাহলে দেখবে ফু দিলে কিন্তু খানিকটা উড়ে আর একটা জায়গায় পাশের জায়গায় গিয়ে পড়ে। তো সেরকমই উইন্ড যখন ফ্লো করে, স্যান্ড বা গ্রাভেলস, ছোট ছোট গ্রাভেলস, এই জাতীয় মেটেরিয়াল যদি থাকে, লুজ আনকনসোলিডেটেড সেডিমেন্ট যদি থাকে, এবং তাতে যদি ময়েশ্চারের পরিমাণ খুব কম হয় এবং সেখানে যদি ভেজিটেশন কভার না থাকে, তাহলে কিন্তু উইন্ডের যে অ্যাক্টিভিটি সেখানে, সেটা র্যাপিডলি ইনক্রিজ করে। Although water is a much more powerful eroding force, তোমরা পড়বে ওয়াটার ইরোশনও, তোমরা তোমাদের রিভারের ওয়ার্কস অফ রিভার, সেটাও তোমাদের সিলেবাসে আছে, তোমরা পড়বে, সেটা অন্য কোনো স্যার বা ম্যাম পড়াবে। তো সেখানে দেখতে পাবে ওয়াটার হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট এবং সব থেকে মোস্ট পাওয়ারফুল একটা এজেন্ট, ইরোসিভ এজেন্ট, বাট উইন্ডও কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা ইরোসিভ এজেন্ট। এবং এরিড রিজিয়ন বা সেমি এরিড রিজিয়ন, এরিড মানে হলো শুষ্ক অঞ্চল, শুষ্ক বা সেমি এরিড মানে প্রায় শুষ্ক, সেমি এরিড রিজিয়ন বা এরিড রিজিয়নে কিন্তু আমরা
উইন্ডের ওয়ার্কস দেখতে পাই। আচ্ছা, মাথায় রাখবে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তারা কিন্তু মাথায় রাখবে ইংলিশ টার্ম গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, কারণ কোশ্চেন পেপারে কিন্তু বাংলা টার্ম আসে না, ওখানে অনলি ইংলিশ টার্ম আসে। তাই জন্য শুধুমাত্র ইংলিশ টার্ম গুলো কিন্তু শুধুমাত্র বাংলা টার্ম গুলো পড়বে না, যখন পড়বে তখন অবশ্যই ইংলিশ টার্ম মাথায় রাখবে। এবং সেই জন্য আমি কিন্তু ইংলিশ টার্ম গুলোই বলি ম্যাক্সিমাম সময়। বাংলা টার্ম যদি কেউ বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো, কিন্তু আমি চেষ্টা করি বাংলা টার্ম ইউজ না করার, কারণ সেগুলো তোমরা মেটেরিয়ালে পেয়ে যাবে। বাট ইংলিশ টার্ম গুলো আমি দেখেছি তোমাদের ল্যাব থেকে যায়, তাই জন্য আমি ইংলিশ টার্ম গুলো বেশি করে করে বলবো। আচ্ছা, নেক্সট এবার আসি, why does aeolian processes occur? কেন এওলিয়ান প্রসেস গুলো হয়? একটু আগেই আমরা পড়েছি, ফার্স্ট স্লাইডেই আমরা দেখলাম, বাট সেটাকেই আমরা এখানে পয়েন্ট আউট করে লিখেছি। কমপ্লিট অ্যাবসেন্স অফ ভেজিটেশন, ভেজিটেশন যদি একদমই না থাকে বা খুব কম স্পার্সলি ভেজিটেটেড এরিয়া যদি হয়, খুব কম অল্প অল্প ছড়ানো ছিটানো যদি গাছপালা থাকে, তাহলে কিন্তু এই প্রসেস র্যাপিডলি ইনক্রিজ করতে দেখা যায়। এক্সট্রিম স্কারসিটি অফ ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার লেভেল খুব অনেক অনেক তলায় থাকতে পারে। সয়েল ময়েশ্চার লেভেল একদমই পুরো জিরো, মানে সয়েল ময়েশ্চার নেই বললেই চলে। এছাড়া অন্যান্য জায়গাতেও লেক বা বাকি ওয়াটার অ্যাভেলেবিলিটি খুব কম, এক্সট্রিম স্কারসিটি অফ ওয়াটার এইরকম একটা কন্ডিশনেও কিন্তু দেখা যায় যে এওলিয়ান প্রসেসটা বাড়ছে। হাই রেঞ্জ অফ টেম্পারেচার বোথ অ্যানুয়াল অ্যান্ড ডায়ার্নাল। রেঞ্জ অফ টেম্পারেচার মানে সকালবেলা অনেক বেশি টেম্পারেচার, রাত্রিবেলা অনেক কম টেম্পারেচার। রেঞ্জ মানে হচ্ছে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স, সেটাকে আমরা বলি রেঞ্জ অফ টেম্পারেচার। অ্যানুয়াল মানে যদি অ্যানুয়ালি যদি দেখি, অ্যানুয়ালি হাইয়েস্ট টেম্পারেচার অ্যান্ড অ্যানুয়ালি লোয়েস্ট টেম্পারেচারের মধ্যে যে ডিফারেন্স সেটা হলো অ্যানুয়াল রেঞ্জ টেম্পারেচার। অ্যান্ড ডায়ার্নাল মানে পার ডে, প্রতিদিন, ডেইলি, ডেইলি যে হাইয়েস্ট টেম্পারেচার অ্যান্ড ডেইলি যে লোয়েস্ট টেম্পারেচার তার যে ডিফারেন্স তাকে আমরা বলি রেঞ্জ অফ টেম্পারেচার। দুটোই খুব হাই হতে হবে, মানে টেম্পারেচারের যে ফ্লাকচুয়েশন, একবার হাইয়েস্টেরটাও খুব বেশি, মানে যদি তোমরা ডেজার্ট রিজিয়নে দেখো, দেখবে ডেজার্ট রিজিয়নে হাইয়েস্ট টেম্পারেচার হয়তো ডেইলি 50 ডিগ্রি উঠে যাচ্ছে, আবার লোয়েস্ট হয়তো -10 ডিগ্রি চলে আসছে। তো এগুলো হচ্ছে রেঞ্জ অফ টেম্পারেচার। এরকম ভেরিয়েশন যদি থাকে রেঞ্জ অফ টেম্পারেচারে, তাহলে কিন্তু এওলিয়ান প্রসেস ওখানে খুব পাওয়ারফুল হবে। লো হিউমিডিটি অ্যান্ড মেগার অ্যামাউন্ট অফ রেইনফল, রেইনফল খুব কম হবে, সারা বছরে খুব কম রেইনফল হবে, এবং রেইনফল যখন হচ্ছে না তার মানে বুঝতেই পারছো হিউমিডিটিও খুব কম থাকবে। লুজ টপ সয়েল, একদম ওপরে, টপ সয়েল মানে হচ্ছে একদম ওপরের যে অংশটা যেখান দিয়ে আমরা হাঁটা চলা করি সেটাকে বলে টপ সয়েল। সেই অংশটা যদি খুব লুজ হয়, স্যান্ড টাইপের সয়েল হয়, বা স্যান্ড যদি নাও বা হয়, সিল্ট হতে পারে, ক্লে হতে পারে, বাট ভীষণ লুজ, যার মধ্যে কোনো সয়েল ওয়াটার নেই, সয়েল ময়েশ্চার নেই, তাহলে সেটা লুজ হয়ে যাবে এবং সেটাকে বাইন্ড করার কোনো মেটেরিয়ালও নেই, কোনো ভেজিটেশন নেই, তখনই সেটা লুজ হয়ে থাকবে এবং সেরকম অবস্থায় কিন্তু ওটা খুব ইজিলি ইরোড হবে। presence of a surface encrustation of salt, দেখবে ডেজার্টিক রিজিয়নে যেটা হয়, যেহেতু জল হয়তো খুব কম থাকে বা একটা সময় হয়তো একদিন হয়তো বৃষ্টি হলো, সেই জলটা ওপরের থাকা সল্ট গুলোকে হয়তো নিচে নিয়ে গিয়ে একটা জায়গায় স্টোর করলো, তো কি হয়, ক্রাস্টেড হয়ে যায়, মানে একটা লেয়ারের মতন তৈরি করে সল্টটা, ঠিক আছে? তো তখন কি হয়, ওই লেয়ারের ওপর থেকে হয়তো ওপরের অংশটা ইরোড হয়ে যায়, সেটা থেকে যায় এবং তারপর সেটা হয়তো একটা লেয়ার ফর্ম করে। ঠিক যেরকম তোমরা যদি কখনো কেউ রান অফ কচ্ছ বা কচ্ছের রানে যদি তোমরা ঘুরতে যাও, রান অফ কচ্ছে গিয়ে দেখবে এরকম মোটা মোটা সল্টের লেয়ার পড়ে রয়েছে, একদম মোটা, একদম এনক্রাস্টেড হয়ে গেছে লেয়ার গুলো। হ্যাঁ, তো সেই এনক্রাস্টেশন অফ সল্ট হলেও কিন্তু দেখা যায় সেখানে এওলিয়ান প্রসেস হচ্ছে। আচ্ছা, কি কি এওলিয়ান প্রসেস হতে পারে? ইরোশনাল প্রসেস হতে পারে, ট্রান্সপোর্টেশনাল প্রসেস হতে পারে, ডিপোজিশন প্রসেস হতে পারে। আমরা আজকে অনলি ইরোশনাল প্রসেসটা পড়বো, নেক্সট ক্লাসে আমরা ট্রান্সপোর্ট অ্যান্ড ডিপোজিশনটা পড়বো। আচ্ছা, আজকে আমরা দেখছি অনলি ইরোশনাল প্রসেস। ইরোশনাল প্রসেস আমরা পড়তে গিয়ে দেখছি যে ইরোশন তোমরা জানো, ইরোশন এখানে যেহেতু এওলিয়ান প্রসেসের মধ্যে ইরোশনাল প্রসেস পড়ছি, তাহলে এই ইরোশনাল প্রসেসটা ফুললি ডিপেন্ড অন মানে উইন্ডের ওয়ার্কস এর উপর ডিপেন্ড করবে। এখানে কিন্তু আর অন্য কোনো ইরোসিভ এজেন্টের ওয়ার্ক আমরা দেখবো না, অনলি উইন্ড ইরোশনটাই আমরা মেইনলি এখানে পড়বো।
Wind erosion is assisted by mechanical weathering. Mechanical weathering আমি জানি না তোমাদের মনে আছে কিনা, মেকানিক্যাল বা ফিজিক্যাল ওয়েদারিং। আবহবিকার তোমরা নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো। আবহবিকারের মধ্যে দুটো থাকে, একটা থাকে যান্ত্রিক আবহবিকার, একটা রাসায়নিক আবহবিকার। ইংলিশে বললে ওয়েদারিং এর টু টাইপস অফ ওয়েদারিং আর দেয়ার। তার মধ্যে একটা হচ্ছে মেকানিক্যাল বা ফিজিক্যাল ওয়েদারিং, একটা থাকে কেমিক্যাল ওয়েদারিং। এছাড়া আরেকটা থাকে বায়োলজিক্যাল ওয়েদারিং বা জৈব আবহবিকার। তো মেকানিক্যাল ওয়েদারিংটা যদি তোমাদের মনে থাকে বা যান্ত্রিক আবহবিকারটা যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে যান্ত্রিক আবহবিকারও কিন্তু বা মেকানিক্যাল ওয়েদারিংও কিন্তু এরিড বা সেমি রিজিয়নে হয়, যেখানে টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা খুব বেশি, সেই রকম রিজিয়নে কিন্তু হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এর ফলে কি হয়, ইনসিটু মানে যেখানে রক বা বোল্ডারটা সিচুয়েটেড সেখানেই ওটা ফেটে যায় বা ক্র্যাক হয়ে যায় বা ফ্র্যাকচার হয়, জয়েন্ট তৈরি হয় এবং সেখানেই ওগুলো ফেটে গিয়ে ওখানেই থাকে। এবার ফেটে গিয়ে যখন ছোট ছোট টুকরো হয়ে গেল, তখন সেগুলোকে কিন্তু উইন্ড ইরোড করে বা ট্রান্সপোর্ট করে বা ওটাকে ইরোড করে অন্য জায়গায় নিয়ে গিয়ে ডিপোজিট করতে পারে। তো মেকানিক্যাল ওয়েদারিং হওয়ার পরে কিন্তু উইন্ড ওই সমস্ত গ্র্যাভেল বা বোল্ডার্স এর যে পার্টিকেলস গুলো যেগুলো পড়লো সেগুলোকে ইরোড করতে শুরু করে। Expansion of rocks due to high daytime and summer temperature and contraction consequent upon lower night and winter temperature result in the disintegration of crystalline rocks which facilitates aeolian erosion. যেটা আমি এক্ষুনি বললাম যে কি হয়, মেকানিক্যাল ওয়েদারিং যদি তোমাদের মনে থাকে যান্ত্রিক আবহবিকারে, সেখানে কি হয়, সকালবেলা খুব বেশি টেম্পারেচার, হাই টেম্পারেচার, ডে টাইমে হাই টেম্পারেচার অ্যান্ড নাইট টাইম বা রাতের বেলা দেখা যায় টেম্পারেচার লোয়ার হয়ে যায়। এতে কি হয়, সকালবেলা রক এক্সপ্যান্ড করে এবং রাত্রিবেলা রকস কন্ট্রাক্ট করে। মানে সকালবেলা রকটা বেড়ে যায়, ভলিউমে বেড়ে যায়, আয়তনে বেড়ে যায় এবং রাতের বেলা সেটা ভলিউমে কমে যায়। এই যে এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন সমান তালে রোজ রোজ হতে হতে একদিনকে সেটা বার্স্ট করে ফেটে টুকরো টুকরো হয়ে চারিদিকে পড়ে যায়। তো সেই টুকরোগুলোকে কিন্তু ইরোড করে উইন্ড। তাই উইন্ড ইরোশন কিন্তু মেকানিক্যাল ওয়েদারিং এর সাথে সাথেই হয়। মেকানিক্যাল ওয়েদারিংটা আগে হয় এবং উইন্ড ইরোশনটা তারপরে হয়। উইন্ড ইরোশনের যে মেইন ফ্যাক্টরস গুলো সেগুলো হচ্ছে উইন্ড ভেলোসিটি। উইন্ডের ভেলোসিটি মানে হলো গতিবেগ, কতটা জোরে উইন্ড যাচ্ছে। খুব আস্তে আস্তে হলে ব্যাপারটা হবে না, মানে হবে, অনেক টাইম টেকিং হয়ে যাবে। উইন্ড ভেলোসিটি যদি বেশ ভেলোসিটি মানে বেশ হাই ভেলোসিটি উইন্ড হয়, তাহলে সেটা খুব কম টাইমে দেখা যাবে যে রোড হয়ে যাচ্ছে। নেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ স্যান্ডস, ডাস্ট অ্যান্ড পেবলস। অবশ্যই স্যান্ড, ডাস্ট, পেবলস এর সাইজের উপর ডিপেন্ড করে, অ্যামাউন্টও তাই। যত বেশি অ্যামাউন্ট হবে তত বেশি টাইম লাগবে। কম্পোজিশন অফ রকস, এই যে আমি বললাম কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন, এই যে প্রসেসটা, এটা যদি রক সিমিলার টাইপ অফ কি বলবো মিনারেলস দিয়ে তৈরি হয়, তাহলে প্রসেসটা দেখা যায় যে সবাই একই সাথে কন্ট্রাক্ট করছে, একই সাথে এক্সপ্যান্ড করছে। আর যদি রকটা দেখা যায় যে ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস দিয়ে হচ্ছে, তাহলে এক এক টাইমে এক্সপ্যান্ড করছে, এক এক টাইমে কন্ট্রাক্ট করছে এক একটা মিনারেল। তো তখন দেখা যায় ফেটে যাওয়ার, বার্স্ট করার প্রবাবিলিটিটা আরো অনেক বেড়ে যায়, তাড়াতাড়ি হয় বার্স্ট করে। তো এই জন্য কম্পোজিশন অফ রকটা কিন্তু ম্যাটার করে। নেচার অফ ভেজিটেশনের নেচার, কি টাইপের ভেজিটেশন, আদৌ ভেজিটেটিভ কভার আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে এটা হবে কিনা। হিউমিডিটি, রেইনফল অ্যামাউন্ট এন্ড টেম্পারেচার, তো অলরেডি আগেই বলেছি যে রেইনফল বা হিউমিডিটি বা সয়েল ময়েশ্চার এটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি এরা না থাকে তাহলে কিন্তু উইন্ড ইরোশনটা এগ্রেভেট করে, অনেক বেশি তাড়াতাড়ি হয়। নেক্সট আসছি কি কি প্রসেসে উইন্ড ইরোশন হতে পারে। there are mainly three processes. First is deflation. ডিফ্লেশন কি জিনিস, খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এগুলো কিন্তু 5 মার্কস এর কোশ্চেন আসে। প্রসেসটা 5 মার্কস এর কোশ্চেন আসে। ফ্যাক্টরস অফ এই যেগুলো আমি বলছি সেগুলো 2 মার্কস এ আসতে পারে। কোশ্চেন কিন্তু অল টাইম ইংলিশে আসে, ভালো করে ইংলিশ টার্মগুলো সেই জন্য কেয়ারফুলি পড়বে। The process of removing, lifting and blowing away dry and loose particles of sands and dust by wind is called deflation. আমি এক্ষুনি একটু পরে স্লাইডেই আমি ফটো দেখাবো, একটা ডায়াগ্রাম দেখাবো এবং তার সাথে একটা ফটো দেখাবো, দেখলেই বুঝতে পারবে। আমি এখানে জাস্ট এক্সপ্লেন করছি কি হয়। The process of removing, blowing away, lifting and blowing away.
দেখো, the process of removing, suppose ধরো এখানে একটা আমার এখানে অনেক স্যান্ড এরকম রয়েছে, এবার কি হলো, উইন্ড ফ্লো করতে শুরু করলো, উইন্ড এসে এরকম ধাক্কা দিল এবং এখান থেকে চামচের মতো অনেকটা, ধরো না এক চামচ যদি আমরা চিনি, একটা চিনির কৌটো রয়েছে, সেখান থেকে এক চামচ চিনি তুলে নিই, চিনি তুলে নিলে কি হলো, এরকম একটা তৈরি হলো, এখান থেকে আমি চিনিটা তুলে নিলাম, এখানটা কি হলো, এখানটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, তো এখান থেকে আমি চিনি তুলে নিয়ে সেটাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলাম, ঠিক আছে। তো সেরকমই, তো যখনই এখানটা তুলে নেওয়া হলো, তাহলে তখন ব্যাপারটা দেখতে কেমন হয়ে গেল, দেখতে এরকম হলো, মানে এই পোর্শনের চিনিটা আমি তুলে নিয়েছি, এখানটা ব্ল্যাঙ্ক ফাঁকা, এখানটা একটা ডিপ্রেশন তৈরি হয়ে গেল। ঠিক একই জিনিস ডিফ্লেশনের সময় এখানে হয়। ডিফ্লেশনে কি হয়, উইন্ড এখান থেকে রিমুভ করে এই স্যান্ড পার্টিকলস গুলো এবং সেটাকে লিফট এবং ব্লো অ্যাওয়ে করে মানে অন্যদিকে নিয়ে চলে যায়। ওকে, the word deflation is derived from the Latin word deflatus থেকে এই ওয়ার্ডটা এসেছে, which means blowing away, যেটা মানে অনেক দূরে ব্লো করে ফাটিয়ে দেওয়া। Long continued deflation removes most of loose materials and thus depressions or hollows known as blowouts or deflation hollows are formed and bedrocks are exposed to wind abrasion, যেটা আমি এক্ষুনি বললাম, এই যে অনেক দিন ধরে একইভাবে ব্লো আউট হতে হতে রিমুভড হতে হতে কি হয়, একটা ডিপ্রেশন তৈরি হয়, এরকম ডিপ্রেশন তৈরি হয়ে যায় এবং নিচে থাকা বেডরক মানে কি, বেডরক হচ্ছে রকটা যেখান থেকে ওপরের সয়েলটা তৈরি হয়েছে সেটাকে বলে বেডরক, সেই বেডরকটা এক্সপোজড হয়ে পড়ে, এখানটা থেকে বেডরকটা দেখতে পাওয়া যায় এবং উইন্ড সরাসরি তখন বেডরকটা কিন্তু ইরোড করতে শুরু করে, উইন্ড সরাসরি তখন বেডরকটা ধাক্কা মারতে শুরু করে। যদি এই ডিপ্রেশনটা না হতো, এই ব্লো আউট বা ডিফ্লেশন হলোটা না থাকতো, তাহলে কিন্তু উইন্ড এই বেডরক অব্দি রিচ করতে পারতো না, যেহেতু হলো হয়ে গেছে তাই বেডরকটা এক্সপোজড হয়ে গেছে, এক্সপোজড টু উইন্ড অ্যাব্রেশনের জন্য এক্সপোজড হয়ে গেছে। অ্যাব্রেশন কি জিনিস সেটা আমরা নেক্সট আবার অ্যাব্রেশন আসছে, আমি পরেরটাতেই অ্যাব্রেশন পড়াবো, সেখানে আমরা দেখতে পাবো। Deflation also attacks rock surfaces mainly of sandstones. Sandstone যেহেতু একটু কি বলবো, যদি স্যান্ডস্টোন তোমরা হাতে নিয়ে দেখো তো দেখতে পাবে পলিশড অবস্থায় না থাকলে স্যান্ডস্টোনের চারপাশে এরকম এরকম যে সারফেসটা এরকম একটু আনইভেন সারফেস হয় এবং এরকম দানা 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 হাতে থাকে এবং হাত দিয়ে যদি একটু ঘষো তাহলে স্যান্ড গুলো কিন্তু হাতে চলে আসে, মাইকা আর কি, ওর মধ্যে থাকা মাইকা গুলো চকচক করে হাতের মধ্যে চলে আসে। তো স্যান্ডস্টোন যেহেতু এরকম আনইভেন সারফেস হয়, সেই জন্য কি হয়, এখান থেকে উইন্ড এসে যেই একে ধাক্কা মারে এর মধ্যে, তো ওই যে স্যান্ডস গুলো হাতে লাগছে ওইগুলো খুব ইজিলি লুজ অবস্থাতেই থাকে, খুব একটা ওর মানে খুব একটা মানে বন্ডিংটা অতটা স্ট্রং নয়, সেজন্য ওটা খুব সহজেই কিন্তু বেরিয়ে চলে আসে এবং ব্লো আউট হয়ে যায়। ওকে, detach small fragments and helps in forming small depressions in rock surfaces. এর ফলে কি হয়, যে রকেট যে দিকটা এগিয়ে আঘাত করেছিল, সমানে বারবার এসে এই উইন্ড আঘাত করছিল, সেখানটা দেখা যায় এরকম ফুটো 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 এরকম হয়ে গেছে। হ্যাঁ, আমরা পরে পড়বো ল্যান্ডফর্মস এর মধ্যে, এটাকে একটা ওয়ান টাইপ অফ ল্যান্ডফর্ম বলে, সেটা আমরা পরে পড়বো ল্যান্ডফর্মের মধ্যে। তো এরকম কিন্তু তখন দেখা যায় যে যেখান থেকে পার্টিকেলস গুলো নিয়ে বেরিয়ে গেছে উইন্ডটা, সেখানে এরকম ফুটো 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 হয়ে গেছে। Since deflation removes mostly fine particles, mainly sands, larger particles such as gravels are left over the surface. Thus, accumulation of gravels over thousands of years form desert pavement, which protect the rocks below the further wind erosion. এই যে আমি এতক্ষণ ধরে যে ডিফ্লেশনের কথা বলছি, ডিফ্লেশন কিন্তু উইন্ড কখনোই বড় বড় পেবলস বা বড় বড় রক পার্টিকেলস কে তুলে নিয়ে লিফট করতে পারে না বা অন্যদিকে ব্লো অ্যাওয়ে করতে পারে না। তো মেইনলি ফাইন পার্টিকেলস যেমন স্যান্ড এই টাইপের পার্টিকেলস কেই ও ব্লো আউট করে। তো সেই জন্য দেখা যায় যে বড় বড় গ্রাভেলস জাতীয় পেবলস গুলো পড়ে থেকে যায় এবং তার মাঝে থাকা স্যান্ড গুলো ব্লো আউট হয়ে যায়। তো তাতে কি হয়, ওই গ্রাভেলের যে ল্যান্ডটা তৈরি হয়, ওকে তখন একটা অ্যাকুমুলেশন অফ গ্রাভেলস তৈরি হয়ে যায়, ওখানে কোনো আর স্যান্ড দেখতে পাওয়া যায় না।
তো এই মেইনলি ডিফ্লেশন ছিল। ডিফ্লেশন একটা ডায়াগ্রাম আছে দেখো, এই যে ডিফ্লেশন হলো, এই যে এখানে ফাইন স্যান্ডস ছিল সেগুলো সমান তালে চামচের মতো ডিফ্লেটেড হতে 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 এরকম একটা হলো তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে ডেজার্ট পেভমেন্ট, যেটা আমি বললাম যে রক মানে পেবেলস যেগুলো থাকে, পেবেলস গুলো কিন্তু ব্লো অ্যাওয়ে হতে পারে না, উইন্ড পেবেলস গুলোকে ক্যারি করতে পারে না। উইন্ড দেখো সমানে শুধু এই যে হলুদ যে কালারটা রয়েছে, ইয়েলো কালারের মধ্যে যে ডট ডট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফাইন পার্টিকেলস বা স্যান্ড পার্টিকেলস, এগুলোকে সমান তালে ক্যারি করে করে ডিফ্লেটেড করে করে নিয়ে চলে যায়, এবং এর ফলে শুধু অনলি গ্রাভেলস বা পেবেলস গুলো পড়ে থাকে, বড় বড় পেবেলস গুলো পড়ে থাকে। আর আস্তে আস্তে এই যে লেয়ারটা রয়েছে, ইয়েলো লেয়ারটা রয়েছে, এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এটা অনলি তখন শুধু পেভেল বা ডেজার্ট পেভমেন্ট বলে এটাকে, তখন ডেজার্ট পেভমেন্ট তৈরি হয়ে যাবে। নেক্সট আসছি অ্যাব্রেশন। Wind armed with entrained sand grains as tools of erosion attacks the rock and erodes them. This process is called abrasion. কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো, সাপোজ উইন্ড যে ব্লো করছিল, উইন্ডের সাথে ব্লো করে আসছে বেশ কিছু স্যান্ড পার্টিকেলস বা স্যান্ড গ্রেইনস, ছোট ছোট স্মল গ্রেইনস। তারা এসে কি করলো, এখানে একটা রক সারফেস ছিল, সেই রক সারফেসটার মধ্যে উইন্ডটা গিয়ে আছড়ে পড়লো। তো এর ফলে কি হলো, রক সারফেসের ওপর উইন্ডের সাথে সাথে এই যে স্যান্ড গ্রেইনস এরাও আছড়ে পড়লো, এবং আছড়ে পড়ার পর তারপর দেখা গেল হয়তো সেটা গ্র্যাভিটেশনাল পুলের জন্য সেটা নিচে পড়ে গেল। এবার প্রতিদিন এইভাবে এসে আছড়াতে আছড়াতে এখানটায় তখন স্ক্র্যাচের মতন, স্ক্র্যাচ টাইপের মার্কস হয়ে যায়, সেটাই হচ্ছে অ্যাব্রেশন। মানে এই যে উইন্ডের মধ্যে থাকা স্যান্ড গ্রেইনস গুলো যখন রকের ওপর ইরোড করে, মানে ওই স্যান্ড পার্টিকেলস গুলো যখন প্রতিদিন ডেইলি রকের ওপর এরকম ভাবে ব্লো অ্যাওয়ে হতে হতে এবং প্রতিদিন এইভাবে আছড়ে পড়তে পড়তে এখানে স্ক্র্যাচ মার্কস টাইপের মার্কস হয়ে যায়, এগুলোকে বলে অ্যাব্রেশন। এই প্রসেসটাকে বলে অ্যাব্রেশন। উইন্ড অ্যাব্রেশন ইজ মিনিমাম এট গ্রাউন্ড লেভেল, এবং শুধু স্ক্র্যাচ মার্কস না, এটা আস্তে আস্তে স্ক্র্যাচ মার্কস এর পর আস্তে আস্তে ইরোডও হতে পারে। মানে আস্তে আস্তে এরকমও হয়ে যায় অনেক সময়, ধরো সাপোজ এরকম একটা বড় একটা হয়তো রক ছিল, হ্যাঁ, তো উইন্ড একদম উপরের দিকে উঠতে পারে না স্যান্ড পার্টিকেলস গুলো নিয়ে, নিচের দিকে যেখানে প্রতিদিন এসে ধাক্কা দিচ্ছে সেখানটা ধীরে ধীরে ইরোড হতে হতে এরকম দেখতেও হয়ে যায়। আর বাকি অংশটা থাকে, বাট যেখানটা উইন্ড এসে রোজ স্যান্ড পার্টিকেলস গুলো নিয়ে ধাক্কা দিচ্ছে সেখানটা আস্তে আস্তে হলো হতে থাকে, সেখানটা আস্তে আস্তে অনেক ডিপ 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 হতে হতে হলো হতে থাকে। এটা ফটোগ্রাফ দিয়েছি, ফটোগ্রাফটা দেখলেই বুঝতে পারবে, এক্ষুনি পরের স্লাইডেই ওই দেখাবো। উইন্ড অ্যাব্রেশন ইজ মিনিমাম এট গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলে হয় না, এটা একদম মাঝামাঝি হয়, গ্রাউন্ড লেভেলও না আবার হায়ার লেভেলও না, মাঝামাঝি হয়। কারণ গ্রাউন্ড লেভেল থেকে ও সবে উঠিয়েছে, উঠিয়ে মাঝামাঝি আসে, তখনই ওইখানটা সব থেকে ম্যাক্সিমাইজড হয়। বিকজ উইন্ড ভেলোসিটি ইজ রিটার্ডেড বাই ফ্রিকশন। একদম গ্রাউন্ড লেভেলে কি হয়, ফ্রিকশনের জন্য উইন্ড ভেলোসিটিটা কিন্তু কমে যায়। গ্রাউন্ড লেভেলে অনেক বোল্ডার্স থাকতে পারে, রকস থাকতে পারে, তো তার জন্য কিন্তু উইন্ডের যে ভেলোসিটি থাকে সেটা কমে যায়, তাই ভেলোসিটিটা সব থেকে বেশি হয় মাঝামাঝি অংশে। গ্রাউন্ড লেভেলে ফ্রিকশনের জন্য কমে যায়, মাঝামাঝিতে সব থেকে বেশি হয়, আর একদম ওপরে ও স্যান্ড পার্টিকেলস, একদম ওপরে আরো বেশি হয়, বাট স্যান্ড পার্টিকেলস এখানে ও ফ্লো নিয়ে যেতে পারে না, তাই জন্য মাঝামাঝিটাই কিন্তু সব থেকে বেশি অ্যাব্রেশনটা হয়। আচ্ছা, similarly, wind cannot erode beyond the height of 182 centimeter from the ground level because normal wind cannot lift and carry particles of average size. এই হাইটের ওপর 182 সেন্টিমিটারের ওপর নর্মাল উইন্ড কিন্তু সয়েল গ্রেইনস বা সয়েল পার্টিকেলস ক্যারি করতে পারে না। 182 সেন্টিমিটার অবধি কিন্তু অনলি, তাই জন্য ইরোশনের যে প্রসেসটা মানে একটা মিড লেভেলে এসে কিন্তু মাত্র হয়, ওকে। আর 20 to 25 সেন্টিমিটারের নিচে হয় না, 180 to 20 to 25 সেন্টিমিটারের নিচে হয় না, এইটা কিন্তু মাথায় রাখবে। 182 থেকে এদিকে 20 থেকে 25 সেন্টিমিটার। Abrasion undercuts the upstanding objects from all sides because from all sides sorry, এখানে এটা দুবার লিখে ফেলেছি, because wind very often changes its direction. যেরকম যেরকম ভাবে উইন্ড ডিরেকশন চেঞ্জ করবে, উইন্ডের সাথে থাকা স্যান্ড পার্টিকেলস গুলো সেইভাবে
ইরোড করবে। দেখো এখানে একটা দুটো ফটো দিয়ে একটা ডায়াগ্রাম একটা ফটো ইমেজ আছে, দেখতেই পাবে এখানে। দেখো প্রথমে কি হচ্ছে, স্যান্ডের উইন্ডের মধ্যে থাকা স্যান্ড পার্টিকেলস গুলো, যে ব্ল্যাক কালারের যে ছোট ছোট ডটস গুলো, এগুলো যে স্যান্ড পার্টিকেলস, এগুলো সমানে এই সারফেসটায় পড়ছে রকে। এটা হতে 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 দেখো এখানটা পলিশড হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, একটা সারফেস প্লেন হয়ে গেছে। আবার হয়তো উইন্ডটা ঘুরে গেছে, এইদিকে হয়তো সারফেস প্লেনটা ছিল, ওই দিকটাও প্লেন হচ্ছে আস্তে আস্তে। এরকম করতে করতে কিন্তু রকটা ধীরে ধীরে ঘুরতেও পারে, মানে উইন্ড যদি আবার হয়তো একটু ব্যাকা হয়তো ফ্লো করছে, তো তাতে কিন্তু দেখা যেতে পারে রকটা ঘুরেও যেতে পারে। আরেকটা দেখো এরকম একটা সত্যিকারের ইমেজ দিয়েছি, যে যে নিচের দিকে সমানে উইন্ড ফ্লো হতে 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 অ্যাব্রেশন হতে হতে নিচটা কিন্তু এরকম একটা স্কুপের মতো কেউ যেন তুলে নিয়েছে, ওপরটা কিন্তু রয়েছে, নিচটা স্কুপের মতন কেউ তুলে বের করে নিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাট্রিশন, আমাদের আজকে লাস্ট প্রসেস অ্যাট্রিশন। ইট ইনভলভস মেকানিক্যাল টিয়ার অ্যান্ড ওয়্যার। টিয়ার অ্যান্ড ওয়্যার মানে কি, মানে টিয়ার অ্যান্ড ওয়্যার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, ঠিক যেভাবে আমরা কাগজ ছিঁড়ে ফেলি, হ্যাঁ, বা কাপড় ছিঁড়ে ফেলি, ঠিক সেরকম মেকানিক্যাল টিয়ার অ্যান্ড ওয়্যার অফ পার্টিকেলস সাফার্ড বাই দেমসেলভস while they are being transported by wind through the process of saltation and surface creep. আচ্ছা, এখানে দুটো প্রসেস ইনভলভ থাকে, একটা সালটেশন অ্যান্ড সারফেস ক্রিপ। সালটেশন হচ্ছে এরকম লাফিয়ে লাফিয়ে যাওয়া, যদি উইন্ড দুভাবে ট্রান্সপোর্ট করে, তিন ভাবে অ্যাকচুয়ালি করে, আপাতত দুভাবে এটা পড়ো, ট্রান্সপোর্টেশনে পুরোটা পড়বো। তো দুভাবে এখানে অ্যাট্রিশন হতে পারে। এক হচ্ছে সাপোজ ধরো একটা সারফেস রয়েছে, এখানে হয়তো বড় বড় একটু বড় সাইজের রক বা বোল্ডার রয়েছে, যেগুলোকে উইন্ড ক্যারি করতে পারছে না, সেগুলো কি হয় উইন্ডের ধাক্কায় সারফেসের ওপরেই গড়িয়ে 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 যেতে থাকে, ওই দিকে যেতে থাকে, গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। আরেকটা প্রসেস হচ্ছে সালটেশন। সালটেশন হচ্ছে এর থেকে একটু ছোট সাইজের, সেগুলো কি হয় উইন্ডের ধাক্কায়, কিন্তু স্যান্ডের মতো নয় যে উইন্ডে ফ্লো করে বেরিয়ে যাবে, এর থেকে ছোট, বাট স্যান্ডের মতো ছোট না, তার থেকে একটু বড়। উইন্ডের ধাক্কায় এগুলো উপরে লাফ দিয়ে দিয়ে, জাম্প দিয়ে দিয়ে কিন্তু জাম্প দিয়ে দিয়ে ও অন্যদিকে পড়ে, এইটা হচ্ছে স্যালটেশনের প্রসেস। আবার লাফ দিয়ে দিয়ে ও আরেকটু দূরে গিয়ে পড়ে। এগুলো লাফ দিতে পারে না, এগুলো জাস্ট সারফেসের উপরে গড়িয়ে 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 যেতে থাকে, আর এগুলো লাফ দিয়ে দিয়ে যেতে থাকে। এটা হচ্ছে স্যালটেশন, এটা হচ্ছে সারফেস ক্রিপ। তো এতে কি হয়, যখন এরা এরকম লাফ দিয়ে দিয়ে যায়, তো একা তো লাফ দেয় না, এর সাথে আরো মেটেরিয়াল থাকে, তখন যখন ওপরে গিয়ে দুজনে দুজনের সাথে ঘষা খায়, এই স্যালটেশন প্রসেসটাই বলছি, দুজনের সাথে ঘষা খেয়ে দুজনের কিন্তু সারফেস গুলো ইরোড হয়, এটাকে বলে সারফেস ক্রিপের দ্বারা অ্যাট্রিশন। আর এটা হচ্ছে স্যালটেশন দিয়ে অ্যাট্রিশন, সালটেশন সরি ভুল বললাম, এটা হচ্ছে সালটেশন দিয়ে অ্যাট্রিশন, এটা হচ্ছে সালটেশন, আর এটা হচ্ছে ক্রিপ। ক্রিপ হচ্ছে যখন সারফেসের ওপর রকস গুলো একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে গড়াতে থাকে, তো সেই গড়িয়ে 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 যেতে যেতে বা ক্রিপ করতে করতে একে অপরের সাথে সমান তালে কিন্তু ধাক্কা লাগতে থাকে। তো এই ধাক্কার জন্য ধীরে ধীরে কি হয়, এদের সারফেস গুলো পলিশড হতে থাকে এবং ইরোড হতে থাকে। তো এটা হচ্ছে সারফেস ক্রিপের মাধ্যমে অ্যাট্রিশন। দেখো এখানে কি বলছে, সালটেশন ইনভলভস দ্য মুভমেন্ট অফ স্যান্ডস এন্ড গ্রাভেলস থ্রু দ্য মেকানিজম অফ বাউন্সিং, জাম্পিং এন্ড হপিং বাই টার্বুলেন্ট এয়ার ফ্লো। বাউন্সিং, জাম্পিং এন্ড হপিং। জাম্পিং এন্ড হপিং তোমরা জানো, এরকম লাফ দিয়ে দিয়ে হপ করে করে, বাউন্সিং ও তাই একইভাবে এরকম লাফ দিয়ে দিয়ে লাফ দিয়ে দিয়ে এগিয়ে চলা, এবং টার্বুলেন্ট এয়ার ফ্লো হতে হবে, তখনই এটা হবে। এবং এটা খুব বেশি বড় গ্রাভেল বা বড় পেবেল হলে হবে না, একটু তার থেকে ছোট সাইজ হবে। এবং saltating grains frequently rise to a height of 50 centimeter over a sand bed and up to 2 meter over pebbly surface by the combined action of aerodynamic lift and the impact of other saltating grains which return back to the ground surface. এটা মোটামুটি পেবল সারফেসের উপর, পেবলি সারফেস মানে যেখানে খুব বেশি রকস রয়েছে, পেবলস রয়েছে, সেরকম সারফেসের উপর 2 মিটার অব্দি উঠতে পারে, আর যেখানে স্যান্ড বেড রয়েছে সেখানে একটু কম, 50 সেন্টিমিটার অব্দি উঠতে পারে। তো যখন ওঠে এবং একটা পেবল আরেকটা পেবলের সাথে ধাক্কা খায়, তখন অ্যাট্রিশন প্রসেস দ্বারা ইরোশন হতে শুরু করে। আর সারফেস ক্রিপ হোতায়, সারফেস ক্রিপ ইনভলভস মুভমেন্ট অফ রিলেটিভলি বিগার particles along the ground surface by strong winds.
ওটা সারফেস গ্রুপের সাথে কি হয় যে সারফেসের ওপরেই থাকা যে রকস এন্ড পেবলস গুলো সেগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে থাকে এবং ধাক্কা খেতে খেতে এগোতে থাকে। Thus the particles while they are moving collide against each other, এক্ষুনি যেটা বললাম collision হতে থাকে and are further converted into finer particles। আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে ইরোড হতে হতে ছোট হতে শুরু করেছে, জিনিসটা আস্তে আস্তে বড় পেবল থেকে আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে ক্রিপিং, এই যে সারফেসের ওপর একটা একটার সাথে ধাক্কা খেতে খেতে গড়িয়ে গড়িয়ে চলতে শুরু করেছে, আর স্যালটেশন হচ্ছে লাফিয়ে লাফিয়ে যখন যাচ্ছে তখন সেটা হচ্ছে স্যালটেশন। ঠিক আছে, তাহলে আজকের আমাদের প্রসেসটা এখানেই শেষ হলো। আমরা অনলি ইরোশনাল প্রসেস পড়লাম, বাট আমাদের টোটাল প্রসেস টপিকটা শেষ হয়নি। নেক্সট ক্লাসে আমরা এটাকে কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ অল।